আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ। এর আগে আমরা প্রথম উপসাগরীয় যুদ্ধ নিয়ে আলোচনা করেছিলাম। আমরা মূলত এখন মিডল ইস্টের যে সংঘাত বা সংঘর্ষ কিংবা মিডল ইস্ট নিয়ে পুরো বিশ্ব রাজনীতির যে আসলে একটা টালমাটাল অবস্থা কিংবা মিডল ইস্টের ওপর বেস করে বিশ্ব রাজনীতির অনেক কিছু চেঞ্জ হয়, অনেক দাবারগুটি চলে। সো মিডল ইস্ট একটা অনেক বড় অংশ, অনেক বড় জায়গা জুড়ে রয়েছে বিশ্ব রাজনীতির। সো আমরা মূলত আজকে মেইনলি আলোচনা করব দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ এবং তারপরে অনেকগুলো বিষয় নিয়ে আমরা এর প্রভাব বা এর যে ইম্প্যাক্টগুলো পরবর্তীতে হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখা যাক কত দূর আগানো যায় আজকে। সো দ্বিতীয় যে উপসাগরীয় যুদ্ধটা সেটা 2003 সালে হয়েছিল। খেয়াল করি 1990 সালের দিকে হয়েছিল প্রথম উপসাগরীয় যুদ্ধ, যেটা আসলে আমরা মিডল ইস্ট এই ভিডিওর যে পার্ট 1 সেখানে আলোচনা করেছি, সেটা দেখার আমন্ত্রণ থাকলো। আমার পার্ট 2তে এবার এই যুদ্ধের দ্বিতীয় ভার্সন মানে দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ সেটা নিয়ে আলোচনা করছি। প্রথম উপসাগরীয় যুদ্ধ বন্ধের যে চুক্তি হয়েছিল সেটি ইরাক ভঙ্গ করেছে বলে দাবি উঠায় যুক্তরাষ্ট্র। তাহলে প্রথম উপসাগরীয় যুদ্ধ কিন্তু শেষ হয়ে গিয়েছিল এবং তারপর সেটা ভঙ্গ করেছে ইরাক। এই দাবিটা করেছে যুক্তরাষ্ট্র, তার মানে ভঙ্গ করেছিল নাকি করেনি সেটা বড় বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্র দাবি করছে যে ইরাক এটা ভঙ্গ করেছে। যুদ্ধবিরতি অনুযায়ী ইরাকের উপর শর্ত দেওয়া হয় তার মজুত করা পরমাণু এবং অন্যান্য মরণাস্ত্র যেগুলো রয়েছে সেগুলো নষ্ট করতে হবে। এছাড়া কুর্দি জাতীয় অধ্যুষিত অঞ্চলগুলোকে ফ্রি জোন হিসেবে মেনে নিতে হবে। এগুলো ইরাককে শর্ত দেওয়া হয়েছিল। কী দুইটা শর্ত দেওয়া হয়েছিল মেইনলি, মানে আরও শর্ত ছিল, বাট এই দুইটা হচ্ছে প্রধান ভূমিকার ছিল শর্তের মধ্যে। কী ছিল? প্রথমটা ছিল যে তার যে পরমাণু অস্ত্র রয়েছে বা মরণাস্ত্রগুলো রয়েছে, তার যে মানে ওয়েপেনগুলো যে রয়েছে, যে ওয়েপেন্সগুলো সেগুলোকে নষ্ট করতে হবে, ধ্বংস করে দিতে হবে, যাতে ফার্দার আক্রমণ করতে না পারে ইরাক অন্য কাউকে, যেমন কুয়েতকে আক্রমণ করেছিল সেমন যাতে না করতে পারে। এবং কুর্দি জাতীয় অধ্যুষিত যে অঞ্চলগুলো সেগুলোকে ফ্রি জোন হিসেবে মেনে নিতে হবে। যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে সাদ্দাম হোসেন 2003 সালে কুর্দি অঞ্চলে ইরাকি সেনা পাঠিয়েছিল। এই যে সমস্যাটা করলো, তার মানে ফ্রি জোন করে দেওয়ার কথা ছিল সত্ত্বে, কিন্তু সাদ্দাম হোসেন 2003 সালে এই ইরাকি সেনা পাঠিয়েছে এই কুর্দি অঞ্চলে। প্রথম বিষয় ছিল এটা। দ্বিতীয়ত আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করি যে আমেরিকা দাবি উঠায় যে সাদ্দাম ইরাকে প্রচুর মারাত্মক পারমাণবিক এবং রাসায়নিক মরণাস্ত্র মজুত করেছে। তার মানে খেয়াল করি, আমেরিকা দাবি করছিল ওই সময় 2003 সালে যে সাদ্দাম হোসেন ইরাকের দুইটা যে সত্যের আন্ডারে আসলে প্রথম বিশ্বযুদ্ধ প্রথম উপসাগরীয় যুদ্ধ আসলে অবসান হয়, সেই দুইটা যুদ্ধই সেই সত্য দুইটাই আসলে লঙ্ঘন করেছে। এবং তারা বলছে, মানে আমেরিকা বলছে যে ইরাকের কাছে ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন বা WMD রয়েছে। এসব অস্ত্র যুক্তরাষ্ট্রে আঘাত হানার জন্য তৈরি করা হচ্ছে বলে দাবি জানায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জুনিয়র বুশ। ওই সময় ছিল জুনিয়র বুশ। তাহলে 1990 সালের দিকে কিন্তু সিনিয়র বুশ ছিল, 2003 সালের দিকে জুনিয়র বুশ ছিল আসলে। সো বুশের তৃতীয় অভিযোগটি ছিল যে ওসামা বিন লাদেন এবং তার সংগঠন আল কায়দার সঙ্গে সাদ্দাম হোসেনের যোগসূত্র রয়েছে। অনেক ভাইটাল একটা অভিযোগ, বিশাল বড় ক্লেম এটা, যে সাদ্দাম হোসেনের সঙ্গে আল কায়দার যে ওসামা বিন লাদেন এবং তার সংগঠন আল কায়দা, তাদের যোগসূত্র রয়েছে। তো 2003 সালে যুক্তরাষ্ট্রের সেনারা পুনরায় হামলা চালায় ইরাকে। কারণ কি? 3 ধরনের অভিযোগ, দুইটা শত সে মানে নেই, এই দুটো অভিযোগ। আর একটা হচ্ছে যে আল কায়দার সাথে যোগসূত্র রয়েছে ইরাকে সাদ্দাম হোসেনের। এর ফলে শুরু হয় দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ। মার্কিন বাহিনী পরাজিত করে সাদ্দাম হোসেনকে। সাদ্দাম পালিয়ে বাঁচার চেষ্টা করলেও মার্কিন বাহিনী তাকে খুঁজে বের করে। সাদ্দাম মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে এই অভিযোগ এনে আন্তর্জাতিক আদালতে দাঁড় করানো হয় সাদ্দাম হোসেনকে। 2006 সালে 30 ডিসেম্বর সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হয়। সাদ্দাম হোসেনের ফাঁসি কার্যকর হওয়ার পর অসংখ্য গবেষণা হয়েছে এটা নিয়ে যে ইরাক আসলেই কোনো পারমাণবিক অস্ত্র ছিল কি না। সাদ্দাম হোসেন বা ইরাকের কাছে পারমাণবিক ও রাসায়নিক মরণাস্ত্র মজুদ ছিল, এটি কেউ প্রমাণ করতে পারে নাই। তার মানে এই যে সাদ্দাম হোসেনকে আসলে দোষী সাব্যস্ত করে তাকে আসলে তার ইরাকে আক্রমণ করা, এই বিষয়টাকে জাস্টিফাইড বলবো কি বলবো না, এখানে অনেক বড় একটা প্রশ্ন চলে আসে। কারণ এখানে চলে আসে হচ্ছে যেই অভিযোগটা করেছিল যে মরণাস্ত্র রয়েছে, পরমাণু অস্ত্র রয়েছে, সেগুলো পরবর্তীতেও কেউ প্রমাণ করতে পারেনি। সুতরাং এই যে অভিযোগটা, সেই অভিযোগটা কিন্তু ভিত্তিহীন অভিযোগ ছিল। বাকি দুইটা অভিযোগ নিয়ে কথাবার্তা আমরা পরে বলবো। তার মানে দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ নিয়ে আমরা অনেকটাই আলোচনা করে ফেললাম। এখানে কি হয়েছিল? ফলাফলটা সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ড হয়, ইরাকের পরাজয় হয় ওই সময়টাতে। এবং ওই সময় যেহেতু সাদ্দাম হোসেনের মৃত্যু ঘটে, সুতরাং আসলে যুক্তরাষ্ট্র অনেক বড় একটা মাথা ব্যথা, অনেক বড় একটা কাঁটা তুলে ফেলে যুক্তরাষ্ট্র। এবার একটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়াটা খুব জরুরি। প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ কেন উপসাগরীয় যুদ্ধে অংশগ্রহণ করে?
মানে বাংলাদেশ কেন আসলে ওই যুদ্ধে অংশগ্রহণ করে, যেখানে আসলে বাংলাদেশ থেকে মিডল ইস্ট যথেষ্ট আসলে খুব একটা তো কাছেও না, প্রতিবেশী দেশও না, কিংবা হচ্ছে ওই সময়টাতে খুব বেশি যোগসূত্র ছিল না, কেন আসলে এই জায়গায় বাংলাদেশ অংশগ্রহণ করে, এটা একটু দেখা দরকার। সো 1971 সালে স্বাধীনতা অর্জনের পর এটি ছিল বাংলাদেশি সেনাবাহিনীর জন্য প্রথম কোনো বৈদেশিক যুদ্ধ। স্বাভাবিক। মার্কিন নেতৃত্বাধীন এই যুদ্ধে অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে 2300 বা 2300 সৈন্য প্রেরণ করা হয়েছিল। তার মানে মার্কিন সৈন্য যখন আসলে ইরাকে আক্রমণ চালায়, 2300 সৈন্য বা 2300 সৈন্য প্রেরণ করা হয়েছিল যুক্তরাষ্ট্রের পক্ষ হয়ে যুদ্ধ করার জন্য। এই যুদ্ধ শুরু হওয়ার পূর্বে সৌদি আরব, ইরাক, কুয়েত তিনটি রাষ্ট্রের সাথেই ঢাকার উষ্ণ সম্পর্ক বিদ্যমান ছিল, মানে ভালো সম্পর্ক বিদ্যমান ছিল। সৌদি আরবের সাথে ভালো সম্পর্ক ছিল, ইরাকের সাথেও ভালো সম্পর্ক ছিল, কুয়েতের সাথেও ভালো সম্পর্ক ছিল, কিন্তু বাংলাদেশ কী করলো, যুক্তরাষ্ট্রের পক্ষ নিল, ইরাকের বিপক্ষে চলে গেল। তো 1990 সালে যুদ্ধ শুরু হয়ে গেলে ঢাকার সামনে তিনটি অপশন খোলা ছিল। অপশন 1, যুদ্ধে অংশগ্রহণ না করে নিরপেক্ষ থাকা। যেহেতু স্বাধীনতা লাভের পর থেকে আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, বা ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান। তার মানে একটা উপায় ছিল, মানে রাস্তা ছিল, সেটা হচ্ছে নিউট্রাল থাকবো। দ্বিতীয় অপশন ছিল ইরাকের সাথে যোগ দিব, কারণ প্রথম আরব দেশ হিসেবে ইরাক বাংলাদেশের সর্বপ্রথম স্বীকৃতি দেয়, সুতরাং ইরাকে অনেক বাংলাদেশি প্রবাসী ছিল। ইরাক বাংলাদেশের জ্বালানি তেলের প্রধান উৎস ছিল। এমনকি 1988 সালের বন্যায় ইরাক বাংলাদেশকে আর্থিক সহযোগিতা করেছিল। 1973 সালে চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধে বাংলাদেশেরও অবস্থান ছিল যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিপক্ষে, মানে ইরাকের পক্ষে ছিল। পিএলও ইরাকের পক্ষে ছিল। তাছাড়াও বাংলাদেশের পাবলিক সেন্টিমেন্ট ছিল ইরাকের পক্ষে। এসব বিবেচনায় বাংলাদেশের কাছে অপশন ছিল ইরাকের পক্ষে যোগ দেওয়া। তার মানে একটা হচ্ছে নিউট্রাল থাকা, একটা ইরাকের পক্ষে যোগ দেওয়া। বাট ইরাকের পক্ষে যোগ দেওয়ার কিন্তু অনেকগুলো কারণ ছিল। কারণগুলো কী কী আমরা একটু সামারি করি, যে ইরাক কিন্তু বাংলাদেশকে অনেকভাবে সাহায্য করেছে, কারণ বাংলাদেশের স্বীকৃতি দিয়েছে খুব দ্রুত সময়ে, এবং প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশ সবচেয়ে প্রথমে স্বীকৃতি দেয়। বাংলাদেশকে 1988 সালে বন্যায় সাহায্য করে, এবং কি বাংলাদেশ 1973 সালে যে আরব ইসরায়েল যুদ্ধ, সেখানেও কিন্তু ইরাকের পক্ষে ছিল বাংলাদেশ, যুক্তরাষ্ট্রের বিপক্ষে ছিল। বাংলাদেশের মানুষের যে পাবলিক সেন্টিমেন্ট, সেটাও ইরাকিদের পক্ষেই ছিল। তাহলে ইরাকের পক্ষে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা করা নেই বাংলাদেশ। বাংলাদেশ আসলে তৃতীয় অপশন যেটা ছিল, তৃতীয় অপশন কি? তৃতীয় অপশন ছিল সৌদি আরব, কাতার ও যুক্তরাষ্ট্রের জোটে যোগ দেওয়া। এই দিকে বাংলাদেশ যায়, কারণ সৌদি আরব ও কাতার তখন অসংখ্য বাংলাদেশি কর্মরত ছিল। সো বাংলাদেশ তাহলে কেন ওইদিকে গেল? কারণ যুক্তরাষ্ট্র কিন্তু শুধু যুক্তরাষ্ট্র নয়, যুক্তরাষ্ট্র ওখানে সৌদি আরব আছে, ওখানে কাতার রয়েছে। ওই সময়টাতে সৌদি আরব এবং কাতার, যেটাকে আমরা বর্তমানে বলি আমাদের যে ফরেন রিজার্ভ, সেই রিজার্ভ সচল করে রাখার বা চলার সবচেয়ে বড় যে মাধ্যম বলবো আমি, সেটা হচ্ছে আমাদের বৈদেশিক যে মুদ্রা, সেই মুদ্রাটা হচ্ছে যে আমাদের বাইরের দেশ থেকে যে প্রবাসীরা পাঠায় সেটা। এবং ওই সময়টাতে কিন্তু সৌদি আরব এবং হচ্ছে কুয়েতে প্রচুর মানুষ বা বাংলাদেশের মানুষ ছিল ওই সময়টাতে। সো এইটা কিন্তু অনেক বড় একটা বিষয় ছিল, এবং রেমিটেন্সের বিশাল একটা অংশ আসতো এই দুইটা দেশ থেকে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কেন শেষের অপশনটি বেছে নিয়েছিল? সো বাংলাদেশে তখন ক্ষমতায় ছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ। একটু খেয়াল করি, ওই সময়টাতে ক্ষমতা ছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ। বঙ্গবন্ধু হত্যার পর বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল মার্কিন ঘেঁষা। উল্লেখ্য সময়টা ছিল হচ্ছে 1990 সালের কথাবার্তা কিন্তু আমরা বলছি, তখন কিন্তু মার্কিন ঘেঁষা পররাষ্ট্রনীতি ছিল বাংলাদেশের। সো একদিকে বৈশ্বিক রাজনীতিতে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে, অন্যদিকে বাংলাদেশে এরশাদ বিরোধী প্রকট আন্দোলন শুরু হয়। মানে ওই সময় কিন্তু ওই যে গণঅভ্যুত্থান হচ্ছে 1969 সালে গণঅভ্যুত্থান, ওই সময় ওই 1969 সালে যে গণঅভ্যুত্থান, ওইটা একটা গণঅভ্যুত্থান, আর 90 সালের দিকে আরেকটা গণঅভ্যুত্থান কিন্তু হয়েছিল বাংলাদেশে। তো ওই সময় কিন্তু গণঅভ্যুত্থান ঘটছিল। একদিকে বৈশ্বিক রাজনীতিতে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে, অন্যদিকে বাংলাদেশে এরশাদ বিরোধী প্রকট আন্দোলন শুরু হয়। যেহেতু সোভিয়েতের পতন হয়েছে এবং গণতন্ত্রের জয় হয়েছে, তাই শাসকদের টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্রের কোনো আগ্রহ ছিল না। তাই এরশাদ পশ্চিমা রাষ্ট্রগুলোর সহায়তা লাভ করে ক্ষমতা টিকিয়ে রাখার উদ্দেশ্যে মার্কিন নেতৃত্বাধীন জোটে যোগ দেয়। এজন্য এরশাদ উপসাগরীয় যুদ্ধে নিরপেক্ষ থাকতে পারেননি। দ্বিতীয়ত, বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ হিসেবে অসংখ্য জনগণকে প্রতি বছর হজের উদ্দেশ্যে সৌদি আরবে যেতে হয়, কারণ ইসলামের পবিত্র স্থান মক্কা ও মদিনা সৌদি আরবে অবস্থিত। এই বিষয়টি এরশাদ সরকারকে বিবেচনা করতে হয়েছে। তৃতীয়ত, সৌদি ও কুয়েত থেকেও বাংলাদেশের অনেক রেমিটেন্স আসতো। ইরাক থেকে যে পরিমাণ রেমিটেন্স আসতো, তার থেকে বেশি আসতো সৌদি ও কুয়েত থেকে। উপরিক্ত এই তিনটা যে কারণে শুধু যুক্তি হিসেবে আমরা দেখার চেষ্টা করলাম। কেউ আবার বাংলাদেশের ইরাকের বিপক্ষে অংশ নেওয়ার পেছনে একটি নৈতিক যুক্তি বা মোরাল গ্রাউন্ড দাঁড় করানোর চেষ্টা করে। সেটি হচ্ছে, সাদ্দাম হোসেন যে কাজটি করেছিলেন, মূলত কুয়েত দখল করেছিলেন, সেটি আদৌ ঠিক ছিল না। একটি রাষ্ট্র কর্তৃক আরেকটি রাষ্ট্রকে দখল করে নেওয়া আপনি সমর্থন কি করি? বাংলাদেশ যদি একটি বড় রাষ্ট্র এসে দখল করে নেয়, আমরা কি সেটি কখনো সমর্থন করব?
এসব বিবেচনায় এখানে অসংখ্য জটিল ভূ রাজনৈতিক সমীকরণ থাকলেও ইরাকের কুয়েত দখল করা কখনোই উচিত হয়নি বলে মনে করেছিলেন তৎকালীন বাংলাদেশের রাজনীতিবিদরা। তাহলে আপনি খেয়াল করেন আমরা এখানে বাংলাদেশ কেন আসলে ওই সময়ে 1990 সালের সময় যখন আসলে ইরাকের বিপক্ষে গিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষে 2300 সৈন্য পাঠায়, যুক্তরাষ্ট্রের পক্ষে সোভিয়েত ইউনিয়ন এবং কুয়েতের পক্ষে কেন সৈন্য পাঠায়, আমরা 3টা মেজর কারণ দেখেছি, আর অনেক কারণ রয়েছে, বা 3টা মেজর কারণ কী কী সামারি করি। নাম্বার 1, যেহেতু আসলে ওই সময় এরশাদ সরকারের যুক্তরাষ্ট্রের সাপোর্ট দরকার ছিল। নাম্বার 2, যেহেতু হজের মৌসুমে বাংলাদেশের অনেক মানুষ হাজিরা সৌদি আরবে যেত, সুতরাং সৌদি আরবের সাথে সম্পর্ক ভালো রাখা দরকার ছিল, এবং এই জোটে সৌদি আরব, কাতার এবং যুক্তরাষ্ট্র ছিল। এবং নাম্বার 3, সেটা হচ্ছে যে ওই সময় আমাদের যে রেমিটেন্স, সেই রেমিটেন্সের সৌদি আরব এবং কাতার মিলে অনেক বেশি রেমিটেন্স আসতো ইরাকের থেকে অনেক বেশি, অর্থাৎ ইরাকে যারা মানুষ থাকতো, বাংলাদেশের মানুষ থাকতো, তারা যত না রেমিটেন্স পাঠাইতো তার থেকে অনেক বেশি সৌদি আরব এবং কাতারে যে মানুষ থাকতো তারা পাঠাইতো বাংলাদেশি মানুষগুলো। তাহলে এই 3টা হচ্ছে একদম লজিক্স। এর বাইরে গিয়ে আমরা বলতে পারি যেহেতু আসলে ইরাক কুয়েত দখল করেছিল, সুতরাং দখল করাটা আসলে ঠিক না, মোরালি জাস্টিফাইড না এই জিনিসটা, সুতরাং ইরাককে সাপোর্ট করা কখনো উচিত না। সো এইটা হচ্ছে আমাদের ইন সামারি যে কেন বাংলাদেশ আসলে উপসাগরীয় যুদ্ধে ইরাকের পক্ষে না গিয়ে বিপক্ষে হয়েছে এবং ইরাকের বিপক্ষে যুদ্ধ করে যুক্তরাষ্ট্রের, সৌদি আরব এবং কাতারের পক্ষে হয়ে। সো আমরা দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ দেখলাম, এবং দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধের পরে আমরা দেখলাম হচ্ছে প্রথম উপসাগরীয় যুদ্ধে বাংলাদেশ কেন ইরাকের বিপক্ষে চলে যায়। এবার আসি ইরাকের সাথে বাংলাদেশের বর্তমান সম্পর্কটা কেমন, এইটা একটু জানা আমাদের বা বোঝা জরুরি। কারণ যেহেতু ইরাকের সাথে আসলে ইরাকের বিপক্ষে বাংলাদেশ যুদ্ধ করে, সুতরাং বর্তমানে আসলে কী অবস্থায় বাংলাদেশের সাথে ইরাকের, সেটা একটু আমাদেরকে বোঝা খুব জরুরি। সো ইরাকের কাছ থেকে বাংলাদেশের কিছু পাওনা আছে। বাংলাদেশ সরকার চাচ্ছে ইরাকের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে সেই পাওনাগুলো বুঝে নিতে। প্রয়াত ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন 1990 সালে বাংলাদেশ থেকে পাট আমদানি করেছিলেন, কিন্তু 8 বছর ধরে চলমান ইরান যুদ্ধের ফলে ইরাকের অর্থনীতি তখন খাদের কিনারায় দাঁড়ায়। তারপর আবার ইরাকের বিরুদ্ধে যুদ্ধ হয়, উপসাগরীয় যুদ্ধ। এসব নানা কারণে বাংলাদেশ থেকে নেওয়া সেই আমদানিকৃত পাটের মূল্য পরিশোধ করা হয়নি। বাংলাদেশ ইরাকের কাছে পাট রপ্তানির সেই টাকা এখনও পায়নি। ইরাক বাংলাদেশ থেকে প্রায় 17.36 মিলিয়ন ডলার 17.36 মিলিয়ন ডলার পাট আমদানি করেছিল। 2020 সাল পর্যন্ত বকেয়া এই অর্থের বিপরীতে সুদসহ মোট পরিমাণ দাঁড়ায় প্রায় 24.90 মিলিয়ন ডলার। দ্বিতীয়ত, বাংলাদেশ থেকে ইরাকে শ্রমিক পাঠানোর বিষয়ে 1985 সালে এক চুক্তির আওতায় তৎকালীন বাংলাদেশ সরকার ইরাকের সেন্ট্রাল ব্যাংকে বড় অঙ্কের টাকা ডিপোজিট করেছিল। মানব সম্পদ রপ্তানি এগ্রিমেন্টের আওতায় ইরাকি সেন্ট্রাল ব্যাংকের যে অর্থ ডিপোজিট করেছিল তা 2015 সালে সুদসহ প্রায় 8.99 মিলিয়ন ডলার ছাড়িয়েছিল। বর্তমানে আরও বেড়েছে। যুদ্ধ বিধ্বস্ত ভঙ্গুর ইরাকের কাছ থেকে বাংলাদেশ বর্তমানে সুদসহ এত বিশাল অঙ্কের টাকা আদায় করার পক্ষে না, ইরাকের সামর্থ্যও নেই। তাই বাংলাদেশ চাচ্ছে ইরাকের পক্ষে যতটুকু সম্ভব অ্যাটলিস্ট বাংলাদেশের ন্যায্য পাওনাটি যেন ইরাকের বর্তমান সরকার বাংলাদেশকে দেয়। সুতরাং এই পর্যন্ত কিন্তু আমরা বর্তমান ইরাকের সাথে বাংলাদেশ সম্পর্ক দেখলাম। বর্তমান ইরাকের সাথে বাংলাদেশ সম্পর্ক যদি সিম্পল ভাষায় বোঝানোর চেষ্টা করি যে বাংলাদেশ ইরাকের কাছে অনেক কিছু বর্তমানে পায়, একটা ভালো অঙ্কের টাকা পায়, দুই দিক দিয়ে টাকাটা পায়, দুই খাত দিয়ে। প্রথম খাত হচ্ছে বাংলাদেশ থেকে পাট রপ্তানি করা হয়েছিল, রপ্তানি করা হয়েছিল এবং সেই টাকাটা বাংলাদেশ এখনও পায় নাই। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ তাদের রিজার্ভে ডিপোজিট করেছিল অনেকটা বড় অঙ্কের একটা টাকা, সেটাও বাংলাদেশ এখনও পায় নাই। সো এই পুরো টাকাটা পাওয়াটা আসলে ইরাকের পক্ষে দেওয়াটা সম্ভব কি না সেটা একটা প্রশ্ন। যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে হয়তো সম্ভব না, সেক্ষেত্রে মিনিমাম যতটুকু দেওয়া পসিবল সেটা যাতে সেখান থেকে আদায় করা যায় বা নেওয়া যায়, এজন্যই বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ইরাকের সাথে বর্তমানে টিকিয়ে রেখেছে বাংলাদেশ, এবং বাংলাদেশ ট্রাই করছে যে সেটা করা যায়। সো আমরা মোটামুটি বাংলাদেশের সাথে ইরাকের সম্পর্ক বুঝলাম, বাংলাদেশ কেন আসলে ইরাকের বিপক্ষে গিয়েছিল সেটা বুঝলাম, এবং তার আগে বুঝেছি আমরা দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ। এবার আমরা আসবো আরব বসন্ত নিয়ে। আরব বসন্ত আসলে পুরো মিডল ইস্টের যে হিস্ট্রি বা পলিটিক্স, জিওপলিটিক্স, সেটাকে অনেক মাত্রায় চেঞ্জ করে দিয়েছে। এবং তারপরে আসলে তিউনিসিয়ার মতন যে দেশগুলো রয়েছে, সেই তিউনিসিয়ার মতন দেশ আসলে একটা মানে ভালো অবস্থা থেকে অনেক খারাপ অবস্থা চলে গিয়েছিল, অথবা বলবো যে তাদের হিস্ট্রি চেঞ্জ হয়ে গিয়েছে, তাদের অনেক বড় কিছু চেঞ্জ হয়েছে। এই যে ড্রাস্টিক চেঞ্জটা, যেটা আসলে গ্র্যাজুয়ালি হওয়ার কথা ছিল, সেটা হুট করে হয়ে গিয়েছে। এই বিষয়টা আমরা একটু আলোচনা করে এবার আরব বসন্ত।
সো আরব বসন্ত মধ্যপ্রাচ্যকে যেভাবে পরিণত করেছে ভূ রাজনীতির প্লেগ্রাউন্ডে, এটা আসলে গোটা আরব বিশ্বই মূলত মানে একটা পুরো প্লেগ্রাউন্ড হয়ে গেছে। প্লেগ্রাউন্ড মিনস হচ্ছে ব্যাটেল গ্রাউন্ড টাইপের হয়ে গেছে, মানে সবাই মিডল ইস্টকে আসলে ব্যবহার করতে চায়। সো গোটা আরব বিশ্বই এখনও বিশ্ব রাজনীতির অন্যতম প্রধান একটা ফোকাস। সো প্রতি ইঞ্চি জায়গা যেখানে ভূ রাজনৈতিক কূটচাল পৃষ্ঠ। আরব বিশ্ব শত্রু মৃত্যু পার্থক্য করা অনেকটা দুরূহ ব্যাপার আরব বিশ্বে। মধ্যপ্রাচ্যের রাজনীতিকে আমরা যতটা সহজ মনে করি আদৌ তা নয়, কারণ এখানে কেবলমাত্র একটি সরকারের সাথে বিদ্রোহী গোষ্ঠী লড়াই হয়, বরং মানে হয় না, বরং এখানে এমন কোনো শক্তি বাকি নেই যারা এই অঞ্চলের ভূ রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যুক্ত নয়। তার মানে মোদ্দা কথা হলো মধ্যপ্রাচ্য একটি যুদ্ধক্ষেত্র, কারণ এখানে প্রত্যেকটা দেশের সরকার তাদের বিদ্রোহী গোষ্ঠীর সাথে দমন করতে লাগে, বাইরের শক্তির সাথে তাদের ডিল করতে লাগে, মানে অনেক সমস্যা এখানে। সো এই যুদ্ধে কেউ বা সরাসরি যুক্ত, আবার কেউ প্রক্সি যুদ্ধে লিপ্ত। এই যুদ্ধের উত্তাপ মধ্যপ্রাচ্য পেরিয়ে চলে গিয়েছে বেলজিয়াম থেকে সুইডেন পর্যন্ত। সেখানকার আকাশ আমেরিকান, ব্রিটিশ, ফরাসি, জার্মান, রাশিয়ান ও সুইডিশ যুদ্ধবিমানের ধোঁয়ায় একাকার হয়ে গিয়েছে। যেখানে আল কায়েদার মতো বৈশ্বিক সশস্ত্র গোষ্ঠী, আইএস, হিজবুল্লাহ, হামাস এর মতো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠী, এমনকি ইরানি শিয়া মিলিশিয়াগুলোও তাদের টিকে থাকার লড়াইয়ে হন্যে হয়ে ছুটছে। তাই আরব বিশ্বে রাজনীতি বুঝতে হলে আমাদের আগে বুঝতে হবে আরব বসন্ত কে বা কী। তাই এর পর্বে এই অংশে আমরা আরব বসন্ত নিয়ে আলোচনা করব। যে যুবকের আত্মহত্যা থেকে মূলত আরব বসন্তের সূত্রপাত করে, সেই যুবকটা আসলে কে? 26 বছরের একজন শিক্ষিত যুবক, তার নাম হলো বুয়াজিজি। নামটা খুবই ইম্পর্ট্যান্ট, বুয়াজিজি। তিউনিসিয়ার তিনি নাগরিক। পড়াশোনা শেষ করে চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেও কোনো চাকরি না পেয়ে স্বল্প পুঁজি নিয়ে রাস্তায় ফলের দোকান নিয়ে তিনি বসেন। রাস্তায় ফল বিক্রির কারণে তিনি পুলিশের মার খেয়েছেন অনেকবার। নানা অপমানও সহ্য করেছেন পুলিশের হাতে। লাইসেন্সবিহীন ফল বিক্রি করায় তিউনিসের পুলিশ তার কাছ থেকে বিভিন্ন সময় জরিমানা নিয়েছে। মাঝে মধ্যে পয়সা দিতে অস্বীকার যা করায় তাকে মালামাল সহ কয়েকবার আটক করা হয়েছে। তাহলে এই হলো মানুষটা, যেই মানুষটা আসলে আরব বসন্তের সূত্রপাতের অন্যতম কাণ্ডারি, এবং সে আসলে আত্মহত্যা করে এক পর্যায়ে। তো সে আসলে তার ব্যাকগ্রাউন্ড আমরা জানলাম। এবার দেখি যে তিনি হেনস্থার শিকার কীভাবে বারবার হয়েছিলেন। সো একদিন বলা হলো যে ব্যবসার পারমিট বা লাইসেন্স না হলে আর ফেরি করা যাবে না। সো বুয়াজিজি মানে ওই বালকটি, সে স্টেট অফিসে যোগাযোগ করে দেখলেন ফেরি করার জন্য কোনো পারমিট লাগে না, অথচ পারমিটের জন্য ফায়েজা হামদি নামে এক মহিলা পুলিশ তাকে হেনস্থা করেছে। তারা গালে চর মারে, মুখে থুথু দেয়। জিনিসটা খেয়াল করো কতটা মারাত্মক। তার মানে পুলিশের একজন মহিলা পুলিশ তাকে আসলে অনেক হেনস্থা করে পারমিটের জন্য, বাট আসলে পারমিট নেওয়ার দরকারই ছিল না ওই সময়টাতে। আরব সংস্কৃতিতে মুখে থুতু দেওয়া খুবই অপমানজনক কাজ। ওই মহিলা পুলিশ তার ইলেকট্রনিক মাপযন্ত্র ছিনিয়ে নিয়ে, মাপযন্ত্র মিনস হচ্ছে মানে আমাদের যে মানে আমরা ওই যেটা ওয়েট মাপি আর কি, সে ছিনিয়ে নিয়ে ফলের গাড়িটি ধাক্কা দিয়ে নর্দমায় ফেলে দেন। এরপর বুয়াজিজি গভর্নর অফিসে গেলেন, তবে তার আবেদন সেখানে নাকচ করে দেওয়া হয়। তদুপরি সাক্ষাৎকারের আবেদনও প্রত্যাখ্যান করে দেওয়া হয়। বুয়াজিজি তখন বলে, যদি সাক্ষাৎকারের অনুমতি না দেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করব। তার কথা কেউ শোনেনি। ঘণ্টাখানেক পরে গভর্নর অফিসের সামনের ব্যস্ত রাস্তায় অনেক লোকজনের সম্মুখে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন বুয়াজিজি। তখন তিনি বলেছিলেন, আমার বাঁচার কোনো পথ খোলা ছিল না। কেন খোলা ছিল না? কারণ তার আসলে কিছু নাই ওই সময়। সে আসলে কী করবে? যার কাছে গেল সেও আসলে তাকে অ্যাকসেপ্ট করছে না, সে আসলে তাকে কোনো রকমের আলোচনার সুবিধা দিচ্ছে না, কিছু বলতে দিচ্ছে না। জানাজা থেকে আরব বসন্তের বীজ বপনা শুরু হয় ওই বালকের জানাজা। সো 18 দিন বেহুশ হয়ে হাসপাতালে থাকার পর 4 জানুয়ারি মৃত্যুবরণ করে বুয়াজিজি। তার জানাজায় হাজার হাজার মানুষ অংশ নেয়। সেখানে লোকজন প্রতিশোধের শপথ নিয়েছিল। ওই দিনই জানাজার নামাজ এবং শপথ আরব বসন্তের বীজ বপন করেছিল। ওই দিন পুলিশের বাধা সত্ত্বেও অনেক লোক মিছিল করে, বিক্ষোভে সারা দেশ ছড়িয়ে পড়ে। তিউনিসিয়ার শাসক বেন আলীর দুঃশাসনের বিরুদ্ধে যাদের অবস্থান, তারা সংঘবদ্ধ হতে থাকে। তাহলে ওই সময় শাসক ছিল বেন আলী। এবার পতন হলো স্বৈরশাসক বেন আলীর। কীভাবে? উন্নত প্রশাসন, মত প্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, সেবা খাতের উন্নয়ন, বেকার সমস্যার সমাধান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, এসব নিয়ে তিউনিসিয়ার নাগরিকদের অনেক দিন থেকেই ক্ষোভ। বুয়াজিজির আত্মহত্যা যেন সেই ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ। বুয়াজিজির শরীরে আগুন যেন স্পর্শ করেছিল প্রতিটি তিউনিসিয়ার নাগরিকের হৃদয়ে। তিউনিসিয়াদের এই চাপা ক্ষোভ আর বুয়াজিজি নিহত হওয়ার তাজা শোক ত্বরান্বিত করে স্বৈরাচার বিরোধী আন্দোলন। ফলে 2011 সালের 14ই জানুয়ারি, 2011 সালের 14 তারিখটা খেয়াল করি, 2011 সালের 14ই জানুয়ারি বেন আলী তার দীর্ঘদিনের ক্ষমতার অবসান ঘটিয়ে ক্ষমতা থেকে অব্যাহতি নেন এবং পালিয়ে সৌদি আরবে আশ্রয় নেন।
মিশরের এক নায়ক হোসনি মোবারকের পতনটা এবারে একটু দেখি। তার মানে এই যে তিউনিসিয়ায় আমাদের যে শাসক বেন আলী, তার পতনটা কেমন করে হলো? আন্দোলনের মুখে। আন্দোলনের বীজ বপনটা কে করেছে? বীজ বপনটা এই বুয়াজিজি বালকটা করেছে আত্মহত্যার মাধ্যমে। এবং এটার ক্ষোভটা কিন্তু আগে থেকেই ছিল, কারণ সিস্টেম খুব খারাপ ছিল, কেউ কিছু বলতে পারতো না, যা ইচ্ছা তাই হলো, যা ইচ্ছা অবস্থা। এবার মিশরের এক নায়ক হোসনি মোবারক পতন। তিউনিসিয়ার পর উত্তপ্ত হয়ে ওঠে মিশর। তার মানে যখনই একটা দেশ এরকম করে মানে এই ধরনের বিদ্রোহ করে পাশের দেশেও ছড়ায় পড়ে, এটাকে বলে ডোমিনো ইফেক্ট, ডোমিনো থিওরি বা ডোমিনো জিনিসটা আমরা কম বেশি সবাই জানি। এটা একটা খেলার মতন, যখন আসলে একটা যদি অনেকগুলো ইট পাশাপাশি রাখি, একটা ইট ফেলে দিলে বাকি সবগুলো একটার গায়ে একটা পড়তে পড়তে সবগুলো পড়ে যায়। সো এটা ডোমিনো ইফেক্ট বলা হবে, ডোমিনো তত্ত্ব ব্যাখ্যা করা যায়। তার মানে ইফেক্টটা পড়বেই। এই ডোমিনো, যদিও এটাকে আসলে ডোমিনো ইফেক্ট দিয়ে ব্যাখ্যা জরুরি না, বাট আমি জাস্ট এখানে একটু মেনশন করে রাখলাম। তো মিশর যেহেতু পাশেই ছিল বা মিডল ইস্টের দেশ, সো তিউনিসের পর উত্তপ্ত হয়ে যায় মিশর। মিশরে প্রায় 30 বছর ধরে একনায়কতন্ত্রের শাসন পরিচালনা করে আসছিল হোসনি মোবারক। তিউনিসিয়া থেকে অনুপ্রাণিত হয়ে সেই হোসনি মোবারকের একক শাসনের বিরুদ্ধে এবং মত প্রকাশের স্বাধীনতা ও সমতার দাবিতে আন্দোলন শুরু করে মিশরের জনগণ। মিশরের মুসলিম ব্রাদারহুড সর্বপ্রথম আন্দোলন শুরু করে। কাঁপতে থাকে তাহরির স্কোয়ার। ফলশ্রুতিতে 18 দিনের গণবিক্ষোভে এক নায়ক হোসনি মোবারক পদত্যাগ করেন। তাহলে 18 দিনটা একটু খেয়াল করেন। ওই বালকটি কিন্তু 18 দিন বেহুশ থাকে, তারপর কিন্তু মারা যায়। এই 18 দিন কিন্তু এখানেও গণবিক্ষোভ চলে, যদিও এটা কাকতালীয় বিষয়, বাট তবুও আর কি। স্বৈরাচার পতন পরবর্তী দেশটির সেনাবাহিনী সংবিধান এবং সংসদ বাতিল করে নির্বাচনের প্রতিশ্রুতি দেয়। মিশরের জনগণ প্রথম দেখতে পায় গণতন্ত্র কী জিনিস। ব্রাদারহুডের ডক্টর মোহাম্মদ মুসরি প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হন, কিন্তু সেই গণতন্ত্র আর বেশি দিন স্থায়ী হলো না। 2013 সালেই বৈধ সরকারকে উৎখাত করে সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল সিসি একটি কুর মাধ্যমে ক্ষমতা দখল করে মুর্সিকে জেলে আবদ্ধ করে। বিক্ষোভরত শত শত ব্রাদারহুড কর্মীকে হত্যা করা হয়, অনেকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এবার আসি পতন হলো লিবিয়ার মোহাম্মদ গাদ্দাফি। তাহলে আমরা যেগুলো আলোচনা করছি এগুলো কিন্তু আরব বসন্তের প্রেক্ষাপট। একটা খেয়াল করি, প্রথমে ওই তিউনিসিয়া ওই বালকের আত্মহত্যা এবং তিউনিসিয়ার বেন আলীর পতন শাসকের, তারপর মিশরের হোসনি মোবারকের পতন, এগুলো কিন্তু সব আরব বসন্তের দিকে আমরা আগাচ্ছি। যে মানে আরব বসন্ত জিনিসটাকে বোঝার জন্য এই ব্যাকগ্রাউন্ডগুলোকে আলোচনা করাটা খুব জরুরি। এখন দেখি লিবিয়ার মোহাম্মদ গাদ্দাফির পতনটা কীভাবে হলো। প্রায় একই সময়ে অন্যদিকে লিবিয়ার সাধারণ জনগণও দীর্ঘস্থায়ী একনায়ক মোহাম্মদ গাদ্দাফির বিরুদ্ধে আন্দোলন শুরু করে। গাদ্দাফি আন্দোলনকারী জনগণের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে। রাষ্ট্রীয় বাহিনী দিয়ে তিনি আন্দোলনকারীদের হটিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তাতে কোনো কাজ হয়নি, বরং আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। বিদ্রোহীদেরকে ইউরোপ ও আমেরিকা অস্ত্র সরবরাহ করে, ফলে লিবিয়াতে একটি গৃহযুদ্ধের আকার ধারণ করে। এই অবস্থা দীর্ঘ 9 মাস চলার পর 20 অক্টোবর গাদ্দাফি পরাজিত ও নিহত হন। তবে গাদ্দাফির আমলে মানুষ পার্থপক্ষে না খেয়ে মরেনি। গাদ্দাফি হত্যা করা হলেও আজও ফেরেনি লিবিয়ার শান্তি। দলে উপদলের বিভক্ত আজ লিবিয়ার জনগণ। যুদ্ধ যেন তাদের অবিচ্ছেদ্য নিয়তি। যেদিন জ্বালানি শেষ হয়ে যাবে সেদিনই হয়তো লিবিয়ানদের এই নিয়তির কিছুটা পরিবর্তন ঘটবে। সেখানে এখন আইএস, আল কায়দার মতো সশস্ত্র গোষ্ঠী সদা তৎপর। এখানে একটা বিষয় একটু হিন্স দিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে মোহাম্মদ গাদ্দাফিকে আসলে পরাজিত করা হলো, নিহত করা হলো, তার সময় কিন্তু সে আসলে একনায়কতন্ত্র ছিল, ঠিক আছে, তিনি আসলে একনায়কতন্ত্র চালিয়েছেন, হয়তো মত প্রকাশের স্বাধীনতা দিয়ে দিচ্ছেন কি দেন নাই আমরা জানি না ঠিকভাবে, বাট মিডিয়া আমাদেরকে দেখিয়েছে যে দেন নাই। সুতরাং আমরা কিছু আপাতত মেনে নিই যে আসলে তিনি দেন নাই। বাট তার সময় আসলে মানুষ না খেয়ে মরতেন না, বাট তাকে যখন হত্যা করা হলো তারপরে কিন্তু মানুষ না খেয়ে মরা শুরু করেছে। তার মানে দেখি এই আরব বসন্ত যে সবচেয়ে গণতন্ত্রের সূচনা করেছে বা বীজ বপন করেছে বা জনগণ আসলে নিজেদের অধিকার নিয়ে সচেতন হয়েছে, সবসময় কি এটা জরুরি কিনা? সবসময় জরুরি না, সবসময় এটা ভালো না। জরুরি হতে পারে, সবসময় ভালো না এটা। লিবিয়াতে কিন্তু এই গাদ্দাফি হত্যার পরেই কিন্তু অবস্থা আরও বেশি বেগতিক হয়ে যায়, অবস্থা আরও বেশি নাজুক হয়ে যায়, এবং এখন পর্যন্ত লিবিয়ার অবস্থা প্রচণ্ড বাজে। তো আসলে সুখে থাকতে ভূতে গেলা টাইপের অবস্থা মনে হয় ওই সময়টাতে আসলে লিবিয়াতে হয়ে গিয়েছিল। এবার ইয়েমেনের দিকে যাই একটু। তাহলে আমরা একটু আগে আলোচনা করলাম তিউনিসিয়া, তারপর আলোচনা করলাম মিশর, তারপর আলোচনা করলাম লিবিয়া। এবার একটু চলে যায় ইয়েমেনের দিকে। 1999 সালে ইয়েমেনে প্রথমবারের মতো একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সরাসরি নির্বাচনের মাধ্যমে তখন ইয়েমেনের ক্ষমতা এসেছিল সালেহ। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে সালেহ স্বৈরশাসক বনে যান, কিন্তু 2011 সালে তিউনিসিয়ার আরব বসন্তের ঢেউ এসে পড়ে ইয়েমেনেও। তাহলে তিউনিসিয়াতে শুরু, তারপর যায় মিশর, তারপর যায় লিবিয়া, তারপর যায় হচ্ছে ইয়েমেন। একটা ঢেউ, ওয়েভ যাচ্ছে। এটাই হচ্ছে আরব বসন্ত। বসন্ত রোগ যেমন ছড়ায়, ছোঁয়াচে, এটাও ছোঁয়াচে। 2011 সালে তিউনিসিয়ার আরব বসন্তের ঢেউ এসে পড়ে ইয়েমেনেও। অন্যান্য আরব দেশের
স্বৈরশাসক বিরোধী আন্দোলনের মতো ইয়েমেনের শুরু হয়েছিল সালেহ বিরোধী আন্দোলনের তোপে সালেহ পদত্যাগ করেন এবং উপরাষ্ট্রপতি হিসেবে মনসুর হাদি ক্ষমতা গ্রহণ করেন। তারপর আরব বসন্তের ফলাফল হিসেবে 2012 সালে ইয়েমেনে একটি নির্বাচন পেল। 2012 সালের নির্বাচনে আবদুল্লাহ মনসুর হাদি জয়লাভ করে, কিন্তু উত্তর ইয়েমেনের শক্তিশালী শিয়া হুতিরা নির্বাচন বর্জন করে। এটি ছিল ইয়েমেনের বর্তমানে চলমান গৃহযুদ্ধের ভিত্তি। তার মানে এখানেও খেয়াল করেন, লিবিয়াতেও গৃহযুদ্ধ শুরু করে দিয়েছে বা শুরু হয়েছে, এবং ইয়েমেনেও কিন্তু গৃহযুদ্ধ ওই সময়টাতে শুরু হয়েছে, আরব বসন্তের সময়টাতে শুরু হয়েছে। মানুষজন বিদ্রোহ করেছে, গণতন্ত্র চেয়েছে, নির্বাচন হয়েছে, ঠিক আছে, বাট গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। এগুলো বিষয় একদিকেই হিন্স দেয়, সেটা হচ্ছে এটাতে প্রি প্ল্যান্ড, এটা আসলে ভালো ছিল না, মানুষগুলোকে ম্যানিপুলেট করা হয়েছে বা এরকম কিছু করা হয়েছে। আমরা আজকের ভিডিওতে আর আগাবো না সামনে, কারণ হচ্ছে আমাদের যে আরব বসন্ত সেটা নিয়ে আমাদের ডিটেলস আরও অনেক আলোচনা রয়েছে। আমরা মিডল ইস্ট পার্ট 3-তে আবার আরব বসন্তের নেক্সট কান্ট্রি অর্থাৎ সিরিয়া নিয়ে আলোচনা করব, এবং তারপর আরব বসন্তের ফলাফল নিয়ে আলোচনা করবো, এবং আরব বসন্ত নিয়ে আরও ডিটেলসে ডেপতে যাব যে আসলে এটা কীভাবে পুরো মিডল ইস্টের জিওপলিটিক্সকে চেঞ্জ করে দিয়েছে। ধন্যবাদ আজকের জন্য।